আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, খেলাধুলো, রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই ভারতের সাফল্য নতুন মাত্রায় পৌঁছেছে। তিনি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বীর বাল দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ সেক্টরের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল একদিনের সফরে জম্মু যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে কলকাতায় এসেছেন। উত্তর ভারতে শৈত্যপ্রবাহ তীব্রতর হয়েছে। উত্তরপ্রদেশের জালাউন জেলায় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেঞ্চুরিয়ানে আজ দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। গ্রেটার নয়ডায় আয়োজিত মহিলাদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে গতবারের ব্রোঞ্জ পদকজয়ী মনীষা মৌন লাইটওয়েট বিভাগের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের স্বাধীনতার অমৃতকালে বীর বাল দিবস এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এই উপলক্ষে আজ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, খেলাধুলো, রাজনীতি প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভারতের সাফল্য এক নতুন মাত্রায় পৌঁছেছে। শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব এখন ভারতের দিকেই তাকিয়ে। मुझे खुशी है कि वीर बाल दिवस अब अंतर्राष्ट्रीय स्तर पर भी मनाया जाने लगा है। इस वर्ष अमेरिका, ब्रिटेन, ऑस्ट्रेलिया, न्यूजीलैंड, यूएई और ग्रीस में भी वीर बाल दिवस से जुड़े कार्यक्रम हो रहे हैं। भारत के वीर साहबजादों को पूरी दुनिया और ज्यादा जानेगी, उनके महान कर्तृत्व से सीखेगी। উল্লেখ্য, গত বছর 26 ডিসেম্বর প্রথম বীর বাল দিবস পালন করা হয়। এই দিনটি দেশের নিরাপত্তা ক্ষেত্রেও এক প্রতীক হয়ে রয়েছে। শ্রী গুরু গোবিন্দ সিং এর দুই সন্তান সাহেবজাদা বাবা জোরাওয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজির আত্মবলিদানের দিনটিকে কেন্দ্র করে এই বীর বাল দিবস উদযাপিত হয়। দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে সরকার দেশজুড়ে বিশেষ করে যুব সম্প্রদায় ও শিশুদের অনুপ্রাণিত করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। বীর বাল দিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, ধর্ম, জাতি এবং তার মাতৃভূমিকে রক্ষার জন্য তাদের আত্মবলিদান সকল মানুষকে উদ্বুদ্ধ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুঘল শাসকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে তারা আত্মবলিদানকে বেছে নেন। সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীরের রাজৌরি পুঞ্চ সেক্টরের পরিস্থিতি পর্যালোচনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল একদিনের সফরে জম্মু যাবেন। 16 কোরের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকে জাতীয় নিরাপত্তা নিয়ে কৌশলগত আলোচনা করবেন তিনি। সীমান্তবর্তী জেলা রাজৌরি এবং পুঞ্চে সেনাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলবেন। জম্মুর রাজভবনে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে গতকাল জম্মু সফরে সেনা আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী স্টেলথ গাইডেড জাহাজ ইম্ফল জলে ভাসাবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বন্দর এবং সমুদ্রে যথাযথভাবে পরীক্ষার পর চলতি বছরের অক্টোবরে এই যুদ্ধ জাহাজ ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। উত্তর পূর্বাঞ্চলের কোন শহরের নামে এই প্রথম কোন যুদ্ধ জাহাজের নামকরণ হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মণিপুরের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। ভারতীয় নৌবাহিনীর বিস্ফোরক পর্যবেক্ষণকারী দল গতকাল মুম্বাই হারবারে ভারতের বাণিজ্যিক জাহাজ এমভি চেম প্লুটোর সরেজমিনে পরীক্ষা করেছে। উল্লেখ্য, দুদিন আগে আরব সাগরে ভারতের পশ্চিম উপকূলে এই বাণিজ্যিক জাহাজটি ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাহাজটি নিউ মাঙ্গালোর বন্দরের দিকে আসছিল। ভারতীয় নৌবাহিনীর জনৈক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরক বিশেষজ্ঞরা যৌথভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে জাহাজটির ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করেছেন। এদিকে এই ড্রোন হামলার প্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনী আইএনএস মার্মাগাঁও, আইএনএস কোচি, আইএনএস কলকাতার মতো যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। ইরানের মদতপুষ্ট হাউথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করছে বলে মনে করা হচ্ছে। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালিয়ে 3 জন সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে 2টি পিস্তল সহ বেশ কিছু আপত্তিকর সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলওয়ামার পাঞ্জু এবং গামিরাজে গতকাল সন্দেহভাজন জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ বাহিনী এলাকাটি ঘিরে ধরে তল্লাশি চালায়। ওই 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে গত 24 ঘণ্টায় 116 জন কোভিড সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ভারতে 4170 জন কোভিড আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 3 জন। গত 24 ঘণ্টায়
293 জন কোভিড রোগী সুস্থ হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 31 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 108তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে কলকাতায় এসেছেন। গতকাল গভীর রাতে দমদম বিমানবন্দরে নেমে তাঁরা নিউটাউনের একটি 5-তারা হোটেলে যান। আজ সকাল থেকেই একাধিক কর্মসূচিতে তাঁরা অংশ নিচ্ছেন। সকালে অমিত শাহ এবং জেপি নাড্ডা জোড়াসাঁকোর শ্রী বড়া শিখ সঙ্গত সাহিব গুরুদ্বারা দর্শন করেন। এরপর তাঁরা কালীঘাট মন্দিরে পুজো দেন। নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের বৈঠকের কর্মসূচি রয়েছে। উত্তর ভারতে শৈত্যপ্রবাহ পরিস্থিতি তীব্রতর হয়েছে। জাতীয় রাজধানী অঞ্চলে আজ সকালে ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশের কিছু জায়গা আগামী দুদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পূর্বাভাসে জানিয়েছে। জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডেও একই পরিস্থিতি বজায় থাকবে। কেরল, তামিলনাড়ু, পুডুচেরি ও লাক্ষাদ্বীপে আগামী 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরপ্রদেশের জালাউন জেলায় ক্রমবর্ধমান শৈত্যপ্রবাহের দরুন 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জালাউনের প্রাথমিক শিক্ষা আধিকারিক চন্দ্রপ্রকাশ গতকাল নির্দেশিকা জারি করে একথা জানান। যদিও শিক্ষকদের স্কুলে আসতে হবে। উত্তরাখণ্ডের রুড়কিতে ম্যাঙ্গালোর কোতোয়ালির লাহাবলি গ্রামে একটি ইটভাটার দেওয়াল হঠাৎ ভেঙে পড়লে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 3 জন। আজ সকালে চিমনিতে ইট ভর্তি করার সময় হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ে। দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকেরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। আহতদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলা সংঘর্ষের অবসানে মিশর 3টি পর্যায়ের পরিকল্পনা প্রস্তাব করেছে। প্রথম পর্যায়ে ইসরায়েল 1 থেকে 2 সপ্তাহ সেনা অভিযান বন্ধ রাখবে। এর প্রেক্ষিতে হামাস মহিলা ও বয়স্ক সহ 40 জন পণবন্দীকে মুক্তি দেবে। দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলের হাতে থাকা হামাস জঙ্গিদের দেহ ও হামাসের কাছে আটকে রাখা ইসরায়েলি পণবন্দীদের দেহ হস্তান্তরের ব্যাপারে চুক্তি হবে এবং তৃতীয় পর্যায়ে পরিকল্পনায় সার্বিকভাবে অল ফর অল চুক্তি কার্যকর করা হবে। উল্লেখ্য, গত সপ্তাহে হামাসরা জানিয়েছিল ইসরায়েলি সেনা অভিযান বন্ধ না করলে বন্দী প্রত্যর্পণের ব্যাপারে কোনো কথা বলতে প্যালেস্তাইন রাজি নয়। মধ্য নাইজেরিয়ায় প্ল্যাটিউ অঞ্চলে সপ্তাহান্তে জাতিগত দাঙ্গায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। আহত 300রও বেশি। মে মাসের পর থেকে ওই অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ হিংসার ঘটনা। ওই অঞ্চলের প্রশাসনের কার্যনির্বাহী চেয়ারম্যান কাসাহ জানিয়েছেন প্রায় 20টি ভিন্ন সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে। তবে এর জন্য কারা দায়ী সে বিষয়ে তিনি কিছু জানাননি। পাকিস্তানে আগামী নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি গ্রহণ ও খারিজ সংক্রান্ত আবেদনগুলির নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন 24 সদস্যের একটি অ্যাপেল ট্রাইব্যুনাল গঠন করেছে। এর মধ্যে 9 জন বিচারক পাঞ্জাব, 6 জন সিন্ধ, 5 জন খাইবার পাখতুনখোয়া এবং 2 জন করে বালুচিস্তান ও রাজধানীর ট্রাইব্যুনাল হিসেবে কাজ করবেন। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আজ 2 টেস্টের সিরিজের প্রথম টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত টেস্ট সিরিজে জয় পায়নি ভারত। টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা। গ্রেটার নয়ডায় আয়োজিত মহিলাদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে গতবারের ব্রোঞ্জ পদকজয়ী মনীষা মৌন লাইটওয়েট বিভাগের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি মিজোরামের টিসি লালরেম রুয়াতিকে 5-0 পয়েন্টে হারিয়ে দেন। সেমিফাইনালে মনীষা পাঞ্জাবের সিমরনজিৎ কৌরের মুখোমুখি হবেন। 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী জয়সমিন লাম্বোরিয়া মহারাষ্ট্রের পুনম কাইথোয়াসকে পরাজিত করেছেন। সেমিফাইনালে তিনি খেলবেন হিমাচল প্রদেশের মেনকা দেবীর বিরুদ্ধে। এদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সাউই ত্রিপুরা রেফারি স্পোর্টস কন্টেস্ট বা আরএসসি পদ্ধতিতে জিতে সেমিফাইনালে ওঠেন। মহিলাদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের 7ম সংস্করণে 12টি ক্যাটাগরিতে 300 জনেরও বেশি মুষ্টিযোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এখন কলকাতায়। গতকাল গভীর রাতে শহরে পৌঁছানোর পর আজ সকাল থেকে একাধিক কর্মসূচিতে তাঁরা অংশ নেন। সকালে নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারায় প্রার্থনা করেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সেখান থেকে বেরিয়ে তাঁরা যান কালীঘাট মন্দিরে। পুজো দিয়ে মিনিট 10 পর মন্দির থেকে তাঁরা বেরিয়ে আসেন। এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজ 2 শীর্ষ বিজেপি নেতার দিল্লি ফেরার কথা।
রাজ্য পরিবহন দপ্তর কম খরচে সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করতে চলেছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। কয়েক মাস আগেই যাত্রী সাথী অ্যাপ চালু করে সরকারি অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা শুরু করেছে দপ্তর। এবার বাইক অ্যাপ চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন দপ্তর সূত্রের খবর, 3 কিলোমিটারের বেশি দূরত্ব গেলে তবেই এই অ্যাপে বাইক বুকিং করা যাবে। প্রথমে শহর কলকাতার গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করবে রাজ্য। এরপর ধীরে ধীরে প্রকল্পে সাফল্য এলে রাজ্যের অন্যান্য জেলাতেও সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে। প্রথম পর্যায়ে এই পরিষেবা চালু হবে কলকাতা, হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দর এলাকাতে। ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রায় 900 কোটি টাকার অনলাইন প্রতারণার মাস্টারমাইন্ড বিরাজ প্যাটেলকে ইডি গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল। দুবাই থেকে মুম্বাই এয়ারপোর্টে আসার সময় বিমানবন্দরে তাকে পাকড়াও করেন আধিকারিকেরা। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে গতকাল তাকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়। বিচারক 2রা জানুয়ারি পর্যন্ত বিরাজকে ইডি হেফাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য, 2022 সালে অক্টোবর মাসে হাওড়া শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়ি এবং ব্যাংকে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। খোঁজ মেলে বেআইনি অর্থলগ্নি সংস্থার তারই মালিক বিরাজ। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের সম্পত্তির বিষয়ে ইডি আধিকারিকেরা তল্লাশি শুরু করেছেন। জানা গেছে, তমালের বাগুইয়াটির ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে নগদ 14 লক্ষ টাকা, 2.5 কেজি সোনা ও হীরের গহনা উদ্ধার হয়। আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নথি এবং সম্পত্তির কাগজপত্র। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে এই অভিযান বলে জানা গেছে। কিভাবে এই বিপুল সম্পত্তি তমাল করলেন সেদিকটিও ভেবে দেখছেন আধিকারিকেরা। আয়ুষ্মান ভারত যোজনার আওতায় সারা দেশের মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পেল। জলপাইগুড়ি জেলার রায়পুর, আটিয়াবাড়ি, জয়পুর সহ 6টি বন্ধ চা বাগানের আদিবাসী শ্রমিকেরা চিকিৎসা ক্ষেত্রে কোনো সাহায্য পাচ্ছেন না। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও তা কোনো নার্সিংহোমে নিতে চায় না বলে শ্রমিকদের অভিযোগ। চিকিৎসার অভাবে তাদের মৃত্যু হচ্ছে। জটিল রোগের চিকিৎসার জন্য ধার দেনা করে বাংলার বাইরে যেতে হচ্ছে তাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষও লাভ করুন, এই দাবি জানিয়েছেন তারা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সাহেবপোতা এলাকায় গতকাল গভীর রাতে মিন্টু চক্রবর্তী নামে বছর 21-এর এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয় পাঁচকলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যুবকের পরিবারের অভিযোগ, 4-5 জন মিলে তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ। বড়দিনের রাতে নিউ মার্কেট থানা এলাকায় খাদ্য ভবন থেকে ডিউটি যাওয়ার পথে এক পুলিশ কনস্টেবলের গুলির আঘাতে মৃত্যু হয়েছে। তপন পাল নামে এই পুলিশ কর্মীর নিজের সার্ভিস রিভলভারের গুলি বুকে লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। খাঁচা পাতা থাকলেও দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতে উপেন্দ্রনগরের লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল বাঘটি ধরা না পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত 3 দিনে ওই এলাকায় নদীর চর, চাষ জমির একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বনকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে রাত পাহারা দিচ্ছেন। গ্রাম লাগোয়া জঙ্গলের আরো বেশি অংশ জাল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বেলা বাড়লে বন দপ্তরের পক্ষ থেকে আজ নতুন করে বাঘ ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির ফলে উত্তর পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করতে না পারায় গতকাল এই শীতের মৌসুমে বড়দিনেও ছিল যথেষ্ট গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা পারদ চড়েছে। আগামী 5 দিন একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতা সহ শহরতলিতে ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। পরে অবশ্য আকাশ পরিষ্কার থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার সাগরের মৃত্যুঞ্জয়নগর বিশালাক্ষী ফুটবল ময়দানে 3 দিনের ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়েছে গতকাল। এর উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এই টুর্নামেন্টের 40তম বর্ষে এবছর কলকাতার বিভিন্ন ক্লাব সহ মোট 16টি দল অংশ নিয়েছে। সারা রাজ্যের নামী ফুটবলাররা খেলতে আসায় প্রতিযোগিতা ঘিরে সাগরের ফুটবল প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।